ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর মঞ্জুর চৌধুরী, ধন্যবাদ। আপনাকে প্রথমে আমি যে প্রশ্নগুলো নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের এই উপদেষ্টার যে ব্যাপারটা, যে উনি নিজে এখন উপদেষ্টা আছেন, উপদেষ্টা থেকে উনি বলছেন যে উনি অমুক আসনে নির্বাচন করবেন, কোন দলের হয়ে করবেন কিনা, জোটের হয়ে করবেন কিনা জানেন না, তবে উনি যে করবেন এটা উনি গ্যারান্টি দিয়েছেন। বলছেন আপাতত স্বতন্ত্র হিসেবে উনি নির্বাচন করতে চাচ্ছেন। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া একজন উপদেষ্টার, এই বিষয়টাকে আপনি আসলে এই সরকারের নিরপেক্ষতার ক্ষেত্রে প্রশ্নে এটা আপনি কিভাবে দেখছেন? সরকার নৈতিকতার দিক থেকে আহ, হেরে গেছে। তার সবচেয়ে বড় যে গুণ থাকার কথা ছিল নিরপেক্ষতা। তা না হলে তো আমরা কোনো দলীয় সরকারের অধীনেই এ ধরনের নির্বাচন করতে পারতাম। সেখানে সে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে একেবারে আহ, আহ, একেবারে সম্পূর্ণ ন্যাক্কারজনক ভাবে। এবং এইখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার একটা ভূমিকা থাকা উচিত ছিল। তার বলা দরকার ছিল, আপনারা যারা নির্বাচন করতে চান তারা আপনারা এই ইসের থেকে, এই মন্ত্রিসভা বা উপদেষ্টা মন্ডলীর ক্যাবিনেট থেকে আপনারা রিজাইন করুন। কারণ এই ধরনের নির্বাচন হওয়ার পরে সংবদ্ধ অনেক পার্টি আপনি কিন্তু মামলা করে দেবে, নির্বাচন কিন্তু বানচাল হয়ে যাবে। কারণ নির্বাচন হওয়ার কথা একটা নিরপেক্ষ একটা সরকারের অধীনে। সেই নিরপেক্ষতা তো আগেও তারা নানাভাবেই ইউনূস সাহেব এটাকে ক্ষুণ্ণ করেছেন। এখন তো ব্ল্যাটেন্টলি, একেবারে ওপেনলি বলে বসলেন আমি ঢাকা 10-এর নির্বাচন করব। এখন উনি যদি ঢাকা 10-এর এখানে যান, উনি ফুল প্রোটোকল নিয়ে যাবেন। ঢাকা 10-এর লোকজনকে উনি হয়তো অনেক টাকা অ্যালটমেন্ট করতে পারবেন, অনেক টাকার করতে পারবেন উনি। এক জায়গায় ওই আহ, কুমিল্লায় তো বহু টাকা অ্যালট করে দিয়ে শেষ পর্যন্ত ওখান থেকে চলে আসতে হয়েছে। টাকা দিলেই হয় না। এই জন্য আমি মনে করি কি এটা একটা উম, খুব অন্যায় কাজ হয়েছে। এবং এর দায় দায়িত্ব শুধু ওই তরুণ উপদেষ্টারই না, এটার দায় দায়িত্ব ডক্টর ইউনূসের উপরও বর্তায়। জি। তো এখন আরেকটা ব্যাপার হলো, অনেকে বলছেন, বলা বলি করছেন যে এই ঢাকা 10-এ উনি নির্বাচন, যদিও আপাতত উনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বলছেন, কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বিভিন্ন যে মানে আপনার নমুনা দেখে মনে হচ্ছে যে উনি হয়তো জোটের প্রার্থী হবেন। কারণ দেখেন, ঢাকা 10-এ বিএনপি কিন্তু এখনো কোনো প্রার্থী দেয়নি, এবং এটা থেকে আগেই বলা বলি হচ্ছিল যে এখানে হয়তো আহ ওনারা এনসিপির সঙ্গে জোট করতে পারেন। যদি জোট করেন, সেই জোটের একজন প্রার্থী হয়তো এখানে মনোনয়ন পাবে। সেই হিসাবে কিন্তু যখন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে উনি নির্বাচন করবেন, তখন লোকে কিন্তু 2-2 4 মিলিয়ে নিয়েছে। এবং সেই মেলানোতে যদি বিএনপি তাকে এখানে নমিনেশন দেয়, এখানে কিন্তু বিএনপির দুজন ভালো ক্যান্ডিডেট আছে, বেশার অসীম আছেন এবং আরেকজন আছেন রবিউল ইসলাম রবি। দুজনেই কিন্তু বেশ পোর খাওয়া পলিটিশিয়ান। তো তাদের বিপরীতে এই যে বিএনপির একটা প্রবণতা, অথবা বড় দলগুলোর একটা প্রবণতা, যে হঠাৎ করে একজন লোককে এনে নমিনেশন দিয়ে দেওয়া। যেমন আমরা শুনতে পাচ্ছি উত্তরায় নাকি মীর মুগ্ধর ছোট ভাই, মীর যমজ ভাই মীর স্নিগ্ধকে নমিনেশন দেওয়ার কথা আলোচনা হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা কি দলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে না? এই সমস্ত নেতা কর্মীরা আপনার দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন, ত্যাগ স্বীকার করছেন, জেল খাটছেন, ডেডিকেশন তাদের মানে প্রশ্নতে ডেডিকেশন দেখাচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এরকম উড়ে আসা জুড়ে বসে একজনকে নমিনেশন দেওয়াটা, এটা কি রাজনীতির জন্য ভালো? এটা রাজনীতির দলের দেউলিয়া অনেকেই দেখায়। এখানে তারা আহ, যে রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা দেখাতে পারছেন না। কারণ আপনার এই যে আপনার যে এই উপদেষ্টা আসিফ মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, যে উনি উনি কি বিরাট একটা রাজনীতিবিদ।
যে দিতে হবে কেন, যারা এখানে বছরের পর বছর বহু কষ্ট করে মাঠ ধরে রেখেছেন, নেতা কর্মীদের পাশে থাকছেন, তাদেরকে বঞ্চিত করে ওনাকে কোনো আমি জাস্টিফিকেশন দেখি না। আর একটা জিনিস বললেন যে মুগ্ধর ভাই তার নমিনেশনটা দিচ্ছে কোন কোটায়। সে তো এমন কোন রাজনীতিবিদ না যে সে একটা নমিনেশন পেতে পারে এই জাতীয় দল, জাতীয় ভাবে বিরাট একটা দল বিএনপির কাছ থেকে। উনি কোন কোটায় পেলেন? যদি কোটাই হয় যে ওনার ভাই আহ শহীদ হয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তো সেই হিসাবে উনি এক নমিনেশন পান, তাহলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তারাও তো বলতে পারে যে আমাদেরও তো একটা কোটা থাকা উচিত। কোটা প্রথার বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না। এই জিনিসটাও কিন্তু দেখা উচিত যে আপনার কাউ যদি জাতীয়ভাবে যদি স্যাক্রিফাইস করে, তার জন্য যে নিড আছে, অর্থাৎ চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া, কিন্তু তাই বলে তাকে আপনি একটা সিট দিয়ে দিবেন, নমিনেশন দিয়ে দিবেন, এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং আপনি যদি যদি সহজ সরল ভাবে চিন্তা করেন, যে কোটা প্রথা, যে মুক্তিযোদ্ধাদের কোটা প্রথা প্রথা কিন্তু আমরা বাতিল করে দিয়েছি, রাইট? এইখানেও কিন্তু আমার কোটা প্রথা হইলো যে যারা শহীদ কিংবা এই এই কোটা প্রথাটা আপনার আরো জায়গায় ছড়াই যাবে। কিন্তু এখানে যদি দেখেন আরেকজনকেও দেওয়া হয়েছে যে মায়ের ডাকের, সে যদি ভালো পলিটিশিয়ান হয় তাকে দিতে পারে। সে কি বিএনপি পলিটিক্স করছে কোনো সময়? করে নাই, কিন্তু তাকেও কিন্তু দেওয়া হচ্ছে। এই টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসা উচিত যে রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ তাদের হাতেই এই সংসদটা থাকা উচিত, যেটা শেখ হাসিনা করে গেছে। গায়ক, বাদক, নর্তকী, আপনার বিভিন্ন সার্কেসের লোকজন সব এনে একটা সার্কেস বানাই ফেলছিল। এটা থেকে আমরা মুক্তি চাই। আপনার যারা রাজনীতিবিদ, যারা প্রফেশনাল, তাদেরকেই নমিনেশনটা দেন। কিন্তু কালো টাকার লোক কিংবা কারো ভাই মারা গেছে কিংবা কারো বোন নিহত হয়েছে, এই কোটার মধ্যে যায় না। এটা এটা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সহজ সরল ভাবে। জি, আরেকটা আমি আলোচনা করি, এটা এটার সঙ্গে আসলে আপনি খুবই রিলেটেড, এই জন্যই এই প্রসঙ্গটা এনেছি। এটা হলো আমি শুরুতে ভূমিকায় যে কথাটা বললাম, যে মনোনয়ন দেওয়ার পর এই যে বিক্ষোভ হচ্ছে, বঞ্চিত প্রার্থীর পক্ষে বিক্ষোভ হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে যখন মনোনয়নটা দেন তখন দল কি খুব চিন্তা ভাবনা করে দেন না? অথবা যাদেরকে দেয় তারা কি ওই পদের জন্য যোগ্য নয়? যদি যোগ্য হয় তাহলে তার বিপরীতে এত বিক্ষোভ কেন? আবার এর মধ্যে দেখো, আপনার যে যে ঘটনাটা আমি বলছিলাম মাদারপুর এক শিবচর যে জায়গাটা, আমি যতদূর জানি ওটা আপনার এলাকা, আপনি নিজের উপজেলা ওটা। তা আপনার উপজেলায় আপনি তো চেনেন, যাকে বঞ্চিত করা হয়েছে তাকেও চিনেন, যাকে দেওয়া হয়েছে তাকেও চিনেন। আবার স্থগিত করার পর আজকে দেখলাম যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার সমর্থকরা আজকে আবার সেই রাস্তা বন্ধ করেছে। আমার প্রশ্ন আপনার কাছে তিনটা। একটা হলো যে এই দুইজন প্রার্থী সম্পর্কে আপনার কি ধারণা? এই মনোনয়ন যেটা দেওয়া হয়েছে বিএনপির, সেই সম্পর্কে আপনার কি ধারণা? এবং কিছু হলেই যে হাইওয়ে বন্ধ করে দেওয়া, এটা কোন ধরনের মানসিকতা, এটা কোন ধরনের রাজনীতি? তো আসলে আহ, জনবিরোধী রাজনীতি হয়ে যায় যদি আপনি রাস্তা বন্ধ করে দেন। ঢাকা ভাঙ্গার যে এক্সপ্রেসওয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গাড়ি ঘোড়া, যেটা বন্ধ করা কোনো মতেই সমীচীন না। এক। দুই নম্বর হচ্ছে যে প্রথমে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তার নাম কামাল জামাল নুরুজ্জামান মোল্লা, এই ধরনের তার একটা বেশ বড় একটা নাম। উনি একটা ধনাঢ্য ব্যক্তি, উনি প্রচুর টাকার মালিক, এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক হাইলি কানেক্টেড লোক। এখন উনাকে নমিনেশন দেওয়া হয়েছে। আহ, সেই নমিনেশন কিন্তু স্থানীয় জনগণ মানে নাই, স্থানীয় জনগণ মানে নাই। কিন্তু উনি বেশ বড় মিটিং করতে পারছে ওইখানে, হাতির বাগান বলে একটা মাঠ আছে সেই মাঠে। যেটা আমি জানতে পারছি যে কাজটা উনি করছেন, উনি যেভাবেই হোক, প্রভাব খাটাই হোক, টাকার বিনিময়ে হোক, উনি নমিনেশনটা পেয়েছেন। আবার মিটিংও করতে পারছেন বেশ কিছু লোক নিয়ে এলাকারা। আপনি দেখেন যে কি একটা অশুভ চক্র গড়ে উঠছে, যে আমাদের 19টা ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিল সবাই নামেই একটা
করে 2টা 3টা করে মামলা হয়েছে। তা উনি দায়িত্ব নিচ্ছেন, আমরা যতটুকু জানতে পারলাম যে আ- আপনাদের মামলা মোকদ্দমা আমি দেখবো এমপি হয়ে, এবং আপনারা আমাকে সহায়তা করেন, অর্থাৎ আপনারা লোক দেন। এই মিটিং এর মধ্যে অনেকেই কিন্তু ছিল আওয়ামী লীগের লোক। এটি আমি আমি ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমাকে বলা হয়েছে, এটা ভুলও হতে পারে, কিন্তু অনেকেই ছিল আওয়ামী লীগের লোক। আজকে আবার মূলত ওইখানে তো 2জন ক্যান্ডিডেট না, ওইখানে প্রায় 7-8জন ক্যান্ডিডেট। এর ভিতরে বেশিরভাগ ক্যান্ডিডেটই 2-3-4জন ক্যান্ডিডেট তারা ফিল্ডে থেকে কাজ করছে। আর এই আপনার এই গত 16-17 বছর, তার মধ্যে একজন সবসময় ছিল, যেটা 2018 সনের নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী। উনি উনি একজন সহজ সরল এবং সজ্জন ব্যক্তি। ওনার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। মোতাহার হোসেন সিদ্দিকী ছিলেন ইত্তেফাকের যে প্রকাশক, তার জি। উনি পুত্র। ওনার একটা ও, ওনার একটা বেশ পার্সোনালিটি আছে। আজকে আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে ব্যাপক সংখ্যক লোক 71 রোডে উপস্থিত হয়েছে ওনার মিটিং এ, ব্যাপকভাবে। মানে তারা এই কামাল জামাল নুরুজ্জামানের মনোনয়ন মানে না। এখন মানে না কেন, তার অনেকগুলি মানে নেগেটিভ সংবাদ প্রকাশিত হয়েছে। উনি উত্তেজনার বসে জয় বাংলা বলে ফেলেন। উনি ওনার সাথে ছবি বাইর হয়েছে যেগুলি উনি প্রতিবাদ করেন নাই। বেনজিকে উনি কেক খাওয়াচ্ছেন, আপনার টাকলা মুরাদকে উনি কেক খাওয়াচ্ছেন, আসাদুজ্জামান কামাল টামাল, এই ধরনের আওয়ামী লীগের আমলের যত রকমের লোকজন ছিল, এই সব তাদের সাথে ওনার দহরম মহরম ছিল। এটা সুবিদিত। এবং উনার নামে ব্যাংকের মামলা আছে, উনি জেল খেটেছেন ব্যাংকের টাকা টাকার ব্যাপারে। অর্থাৎ উনি কোনো ক্লিন নিজের লোক না। এখন আমার প্রশ্ন হলো যে আমরা এত করলাম, আন্দোলন করলাম, রক্ত ঝরালাম, আপনার বহু রকমের নিগৃহীত হয়েছি, আমি নিজেও তো নিগৃহীত হয়েছি এই গত 15-16 বছর। এখন সেইখানে এমন একজন লোককে আপনি দিলেন নমিনেশন, যে লোক কন্ট্রোভার্সিয়াল, হাইলি কন্ট্রোভার্সিয়াল। কেন আপনি দিচ্ছেন? আপনি কি কারণে দিচ্ছেন? আপনার ওইখানে কি আর কোনো ক্যান্ডিডেট ছিল না? আরো ক্যান্ডিডেট ছিল। আপনি জাফর চৌধুরী ছিল, আপনার সোহেল রানা ছিল, ওইখানে আপনার লাভলু সিদ্দিকী তো আসেনি। আপনার আরো বেশ কয়েকজন, সবাই নাম আমি আর বলতে চাচ্ছি না, বেশ কয়েকজন ছিল। তারা মাঠের লোক, তাদের ভিতর থেকে বেশি একদম বের করে দিতে পারতেন। কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সিয়াল লোককে বিএনপি কি কারণে দিল তা আমরা তো বুঝতে পারি। আমরা তো এদেশেই থাকি। কি, জি, কোন তৈলের জোরে, কোন শক্তির জোরে, কোন টাকার জোরে এরা এইসব নমিনেশন পায়? এটা তো শেখ হাসিনার আমলেও এটা হচ্ছে। টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আসে, তারপরে আইসা হইচই করে ঠেলে এটা এই একটা মানে একটা দুর্বৃত্তদের রাজত্ব সৃষ্টি করছে। এইখানে আমি মনে করি কি, যে বিএনপি একটা মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করছে শিবচরের ক্ষেত্রে। এখানে তার এই নমিনেশন, এই যে কজন মাঠে আছে, লাবলু সিদ্দিকী সাহেব আছেন, আবার আপনার আরো কয়েকজন আছেন, তাদের ভিতরে দেখেন, তাদের ভিতরে তার গ্রহণযোগ্যতা কিরকম আছে, ইলেকশন করলে তারা কি উইন করে আসতে পারবে কিনা। এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারতেছে না, যাকে নমিনেশন দিবে সেই উইন করবে। তো সুতরাং আমি মনে করি কি, এটার এখনো কারেকশনের সময় আছে। এখনো এখনো উত্তেজনা তুঙ্গে। এখনো আমি শিবচরবাসীকে ধন্যবাদ দেই যে কোনো রক্তক্ষয়ী সংগ্রামের দিকে, যুদ্ধের দিকে, রক্তক্ষয়ী কোনো মারামারির দিকে যায় নাই। এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির কথা। এবং এটার একটা সলিউশন বিএনপির হাইকমান্ড করবেন, ইমিডিয়েটলি করবেন। দেখার বেশি সময় নেওয়াটা তাদের জন্য ক্ষতি হয়ে যাবে। জি। আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আরেকটা প্রসঙ্গ দিয়ে। এই যে এত আমরা আলোচনা করলাম নির্বাচন নিয়ে, নির্বাচনের মনোনয়ন নিয়ে, মনোনয়নের যথার্থতা নিয়ে, অনেক কিছু বললাম, কিন্তু এখনো কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা রয়েই গেছে যে নির্বাচন কি হবে? নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? সরকার তারস্বরে বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, কিন্তু মানুষের মনে তাহলে সংশয়টা দূর হচ্ছে নাকি? কারণ প্রথম থেকেই সরকারের ভিতরে একটা আপনার দোদুল্যমানতা ছিল যে নির্বাচন নিয়ে। প্রথমে তারা বললেন যে তারা সংস্কার করবেন, বড় প্যাকেজ, মাঝারি প্যাকেজ,
ছোট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি কায়দায় তারা বলে গেলেন। আচ্ছা, সেই সংস্কার করতে যে তারা কিন্তু 8-9 মাস সময় একেবারে নষ্ট করে দিয়েছেন। জাতির জীবন থেকে 8টা মাস তারা নষ্ট করছেন এই আলী রিয়াজের এই ফেরেববাজিতে পয়লা। এখন এখন দেখা যাচ্ছে কি যে গণভোট আগে হবে না গণভোট পরে হবে না গণভোট ইলেকশনের সাথে হবে। আচ্ছা, তারপর গণভোট হবে কয়টা প্রশ্নে, গণভোটের মেকানিজমটা কি, হা বা না, যে কোনো একটা প্রশ্ন থাকে। আমি মনে করি যে গণভোট করেন, তবে প্রশ্নটা দেন আপনারা কি ডক্টর ইউনূসের এই শাসন ব্যবস্থাটাকে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রলম্বিত করতে চান কি চান না, এবং তার প্রতি আপনার আস্থা আছে কিনা। হা বলেন, না বলেন, এই গণভোটটা আগে করেন। উনি সম্পূর্ণভাবে লেজগোবরে করে ফেলছে এখানে ইলেকশন নিয়ে। এই জন্যই মানুষের ভিতরে একটা আছে, যেটা কি এই 96-এর 15ই ফেব্রুয়ারির নির্বাচন কি আবার হতে যাচ্ছে, এটাও তো ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়বে। সেই ইলেকশনটা আপনার মাত্র 13 দিন টিকে ছিল। 13 দিনের মাথায় সেই সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে 13th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখন যদি ইলেকশন হয়, যদি বললাম জোর দিয়ে যদি যদি ইলেকশন হয়, সেই ইলেকশন কি দীর্ঘ টেকসই হবে, সেই ইলেকশন কি টিকে থাকবে, না লোকজনের আন্দোলনের ফলে আবার ভণ্ডুল হয়ে যাবে, আবার সে নতুন করে আবার একটা নতুন যাত্রা শুরু করতে হবে। সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে বাঙালি জাতির একটা দুর্ভাগ্য। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে নির্বাচন নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ, এবং আমার কাছে মনে হলো উনি আমাদের কোনো আশার কথা শোনাতে পারলেন না, এবং এই জন্য আমি ওনাকে দায়ী করবো না। আমি বলবো যে বাস্তবতাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন তো অক্টোবর নভেম্বরের দিকে আপনি বলেছিলেন, মাঝখানে কিছুদিন একটু চেপে চুপে ছিলেন হয়তো, এখন আবার তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাকে বলছেন বেঈমান। কারণটি কি? সুলতান আপা, রাজনীতি করতে গেলে অনেক সময় বিষ খেয়ে বিষ হজম করতে হয়, বুঝতে পারছেন? দলীয় সাংগঠনিক কাঠামোগুলো যদিও আমার সেই হয়তোবা দায়বদ্ধতা নাই, আমি দলের একজন সমর্থকই মাত্র, তারপরেও দলের প্রতি দলের রেসপন্সিবিলিটি আমাকে ওইটা ধারণ করতে হয়। শুধু সমর্থক বলে এখন আর পার পাওয়া যায় না। ফলে ওয়াকারের ব্যাপারে দলীয় এক ধরনের ব্যাপার ছিল যে আমরা সেনাবাহিনীর ব্যাপারে সংযুক্ত থাকার ব্যাপারে একটা অলিখিতই বলবো আমি এক ধরনের নির্দেশনা ছিল, ফলে আমি সেগুলো মেনটেন করেছি। কিন্তু সেনাবাহিনীকে আমি কখনো ক্রুশবিদ্ধ বা তীরবিদ্ধ করতে চাই না, এটা একটা সংগঠন। তো আপনি এন্ড অফ দ্য ডেতে আপনি পুলিশকে, সেনাবাহিনীকে, বিডিআর কে গালিগালাজ করে ওই এন্ড অফ দ্য ডেতে তো ওরা আপনাকে প্রোটেকশন দিবে, সেখানে খারাপ যারা আছে তাদের কথা আমরা বলতে পারি। ফলে সাংগঠনিক ভাবে বলাটাও অনুচিত, এটা আমি বুঝি। ফলে আমি সেই প্রসঙ্গে যাব না। দেখেন, ওয়াকার যে 6 তারিখে, অগাস্টের 6 তারিখে একটা ইসলামিক বিপ্লব করতে চেয়েছে, এটা আমি অনেক আগে থেকেই জানি। আমাকে যেই ব্যক্তি বলেছে, আমি ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি এনে আপনাকে একদিন বলবো এবং প্রকাশ্যেই বলবো। এমন ব্যক্তি যে যার কথা আপনি আর চুপচাপ শুনবেন না, বলবেন যে যাক আর কি বলবো, আপনি এমন এমন এক মানুষের নাম বলেছেন, আমি আর আপনাকে কি পাল্টা জবাব দিব। সো আমি কিন্তু জেনে না বুঝে আন্তাজে কথাবার্তা বলি না আসলে সাধারণত। আমি আগে নিশ্চিত হই, একেবারে ডাইরেক্ট সোর্সের কাছে জিজ্ঞেস করি, বলি, ডিটেল জানতে চাই, পরিকল্পনা জানতে চাই, তখন আমি এসে ডেলিভারি দেই। ও যেটা চেয়েছিল, ওয়াকার যেটা চেয়েছিল, সেটা হচ্ছে ওই ঘটনার পরপর হঠাৎ করে তার মাথাতে এসেছে, আরে দেশে সবকিছু তো বিগড়া যাচ্ছে, হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা নাই এই দেশে। এটা হচ্ছে জামাত তাকে একটা হালকা দিয়েছে যে আপনি এটা একটা ব্যবস্থা করেন। সে তো বেসিক্যালি একটা জামাতি, সিআই এর অত্যন্ত খাস লোক, মানে এটাই আমরা জানি, মোটামুটি বলা যায় জানি। যত আমাকে প্রমাণ জিজ্ঞেস করলে আমি আপনাকে প্রমাণ এনে দিতে পারবো না, বাট আমি আপনাকে অসংখ্য রকমের মানে আলামত আপনাকে আমি বলতে পারবো। হ্যাঁ, আলামত আর প্রমাণ তো এক জিনিস না। তো ফলে এই জন্য আমি আপনাকে একেবারে কংক্রিট বলতে পারছি না যে আমি নিশ্চিত। তো ও এটা আমি নিশ্চিত যে সে তৎকালীন সময়ে গোয়েন্দা সংস্থাগুলোকে সে মোটামুটি নির্দেশ দিয়েছিল যে এই সরকার গঠন টঠন যেটা হচ্ছে এটা না, এই আলেম টালেম যারা আছে, যাদেরকে মানে ওই মামুনুল তারপরে এদেরকে সে আলেম বলে মনে করে, জামাত এদের সমন্বয়, মূলত সে যে অনেক বড় চালাক একটা লোক। দেখেন, সে নাকি রাজনীতির র বোঝে না,
সে নাকি অত্যন্ত মানে পান্তা ভাত খায়, সে নাকি এখান থেকে মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এত চালাকের চালাক, সে কিন্তু বুঝতে পেরেছে যে তিনটা পার্টিকে এক করতে হবে, কাকে? চরমোনাই, হেফাজত এবং হচ্ছে জামাত ইসলামী। খুঁজে খুঁজে বের করেছে, আর কাউকে কিন্তু সে বের করেনি। এই তিনজনের তিনটা নেতার সাথে সে কথাবার্তা বলে মোটামুটি, কিন্তু সেই জায়গাতে আমার মনে হয় চরমোনাই, আমার ধারণা সেখানে এক ধরনের পিচ টান দিয়েছে। তারপরে কারণ তাদের আবার নানান ধরনের প্রশ্ন ছিল, জামাত প্রশ্ন ছিল, নানান ধরনের তাদের কিছু অ্যালার্জি আছে। তো এইটার আবার দায়িত্ব দিয়েছিল কাকে জানেন? পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে ওকে দায়িত্ব দিয়েছিল সমন্বয়ের। পুরো পাকিস্তানি টিমটা এটার উপরে কাজ করেছে, মানে তার নির্বাচনের টিমের মতো কাজ করেছে পাকিস্তানি টিম। এগুলো ভবিষ্যতে আমি যার রেফারেন্সে বা যাদের কাছ থেকে জেনে বলছি, তারাই ভবিষ্যতে টিভির সামনে এসে আপনাকেই বলবে। আপাতত আজকে আমার কথা শুনে থাকেন। ওই যে আপনি আজকে রেফার করেছেন নিজুম ভাই, আপনি জঙ্গি সর্দার বলেছেন, আমি ওকে জঙ্গি সর্দার কিন্তু আমার খুশিতে খেলায় ঘুরতে আমি বলি নাই, আমি কিন্তু আপনাকে জেনেই বলেছি। এই ঘটনাটা অনেক দিন ধরে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল আমার। আজকে আমি আপনাকে এই কথাটা, বা সেদিন আমি আমার ভিডিওতে বলেছি। ফলে এই ওয়াকার হচ্ছে একটা আস্ত জঙ্গি সর্দার। একে নানান রকমের ভাবে সুযোগ দেওয়া হয়েছে না, এই পুরো দেশটাকে ধ্বংসের একটা প্রান্তে নিয়ে গেছে। এই দেশটাকে কোথায় নেবে আমি জানি না। আলটিমেটলি এরও মৃত্যু হতে পারে বলে আমার ধারণা। আমার ধারণা একটা ইন্টারনাল কুতে এর একটা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে যেই আর্মি অফিসারদের এই বিচার শুরু হয়েছে, তাদের লয়ার নিয়োগ দিতে দিচ্ছে না এই ওয়াকার। কালকে আমাকে এক স্বজন বলেছে, যাদের বিচার হচ্ছে তাদেরই এক স্বজন বলেছে যে তাদের পছন্দ মতো লয়ার নিয়োগ দিতে পারছে না, তাদেরকে দেখা করতে দিচ্ছে না। দেখা করার সময় লোকজন দাঁড়িয়ে থাকছে 5 মিনিটের জন্য। হ্যাঁ হয়ে গেছে 5 মিনিট, হয়ে গেছে 1 মিনিট, হ্যাঁ যান আসছেন তো, এটা নিয়ে আসছেন কেন, ওইটা নিয়ে আসছেন কেন, আমার লয়ার পছন্দ, সে লয়ার থেকে দিতে দিবে না। না, আমরা একটা লয়ার দিয়েছি, যেই লয়ারকে তারা এনেছে সেই লয়ার তাদের এগেনস্টে কথা বলছে। এমন একটা অবস্থা। তো এই একটা অবস্থা এতদিন শুনেছি কি যে আপনার সে নাকি প্রোটেক্ট করবে, সে নাকি অ্যাটলিস্ট সেনাবাহিনীর অফিসারদেরকে সে রক্ষা করবে যাদের বিরুদ্ধে এইসব অন্যায় হচ্ছে। উল্টা তাদেরকে যাতে দ্রুত ফাঁসি দেওয়া হয়। কেন? আপনাকে আমি বলি যে জেনারেল সাইফ, যার সেনা প্রধান হওয়ার দৌড়ে তিনিও ছিলেন, এই জেনারেল সাইফকে সে জিঘাংসা কি যে যেহেতু তার সাথে জেনারেল সাইফ তখন সেনা প্রধান হওয়ার দৌড়ে ছিল, সে জেনারেল সাইফকে সে কিভাবে আপনার দমিত করার চেষ্টা করেছে, তার বাসাতে দুদক পাঠিয়েছে, তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, আমি শুনেছি তাকে পিএনজি করেছে, পার্সন নন গ্রাটা করেছে। অর্থাৎ সেনাবাহিনী অবস্থায় থাকার সময় তার সাথে যেসব অফিসারের সমস্যা ছিল, অর্থাৎ ধরা যাক যে মেজর থাকা অবস্থাতে তার সাথে কারো গোলযোগ ছিল, কর্নেল থাকা অবস্থাতে কারোর সাথে মনোমালিন্য হয়েছে, প্রত্যেককে সে এখন শায়েস্তা করছে। আপনি জানেন, আমরা তো ইন্টারনাল খবর এগুলো রাখি না, সে প্রত্যেককে ধরে 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 ধরে, এই যে তার একটা মানে মোটা ফ্রেমের চশমা পরে, হ্যাঁ আপনার মাগুর মাছের মতো ঘাটটা, এত বড় একটা ঘাড় নিয়ে এরকম ভাবে কথা বলছে, আপনার কাছে তাকে দেখে মনে হতে পারে এ মনে হয় একটা ভদ্রলোক, মনে হয় এইভাবে কথা বলছে। একটা শয়তানের 1 নাম্বার, বদমাসের 1 নাম্বার এই মাগুর মাছটা। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এর বিচার আসলে বাংলাদেশেই হতে হবে। এটা হচ্ছে একটা জামাতের প্রোডাক্ট, জামাতি, এবং সে এই দেশে একটা ইসলামিক রেভলিউশন চেয়েছে, বুঝতে পেরেছেন? এবং প্রধানমন্ত্রীকে সে কত বড় ভয়ঙ্কর, তার আবার ডায়লগ দিয়েছে, তার ডায়লগ বের হয়েছে যে আপনি আমাকে ট্রাস্ট করতে পারলেন না। শেষ পর্যন্ত সে প্রধানমন্ত্রীকে ট্রাস্ট করার কথা বলছে, অথচ সে তার সৈন্যদেরকে ছেড়ে দিয়েছে গণভবনে। 32 নম্বর, সে মানে কি ভয়ঙ্কর লেভেল চিন্তা করেন। সে যদি এমন হতো যে সে অন্যান্য দলের সাথে আলোচনা করছে, ওই সময়টাতে কি হয়েছে সে জানে না, সে কি নির্দেশ দিতে পারলো না তার আর্মির সৈন্যদেরকে যে গণভবন তুমি প্রোটেক্ট করো? আমি ওগুলোও বাদ দিলাম যে সেটা পারেনি, 32 নম্বর সে পারেনি রক্ষা করতে, 32 নম্বর সে রক্ষা করতে পারেনি। সুতরাং ওই বাড়ির মেয়েকেই তো সে বিয়ে করেছে, বাড়ির সম্পর্কযুক্ত, তার ওই সামান্যতম দায়বদ্ধতাও নেই যে এটা একটা ঐতিহাসিক বাড়ি বা আমার শ্বশুর বাড়িরও অংশের, যদি এইভাবেও চিন্তা করে। তো আলটিমেটলি আসলে এগুলো বলে লাভ নাই সুলতানা আপা। এখন এখন ধরেন আগামী 13 তারিখ যেই লকডাউন কর্মসূচি রয়েছে, এই লকডাউনকে কেন্দ্র করে যদি আমি দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই চাঙ্গা, তারা এই লকডাউন সফল করবে, কিন্তু সেনাবাহিনী যদি প্রতিরোধ গড়ে তোলে তখন তাদের অবস্থাটা কি হবে সেটি আপনারা ভেবেছেন কিনা? মরবো।
মৃত্যু আসলে মরবো, জেল আসলে জেলে যাব, এই দেশকে রক্ষা করতে হবে। সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এখানে ওই আমি আছি তুমি আছি এই টাইপের কোনো ব্যাপার নাই। যারা স্পটে তারা যাচ্ছে, যে যার জায়গা থেকে কাজ করছে, মৃত্যু আসলে মরবো, লড়াই করব, সিম্পল। আমি আমার দেশকে রক্ষা করতে চাইলে, আমার দেশকে উদ্ধার করতে চাইলে আমাকে আমি তো এই সংকল্পের মধ্যেই আছি। আমি তো ওই পাইপলাইনেই আছি। আমি তো মৃত্যু চিন্তা করছি না। আমি যাব, যদি দরকার হয়, যদি প্রয়োজন হয় যাব। আর এখন যা করছি, যেভাবে আমরা যে জায়গাতে করছি, আমরা তো মৃত্যু চিন্তা নিয়েই করছি, কত রিস্কে কাজ করছি। সুতরাং ওইটা নিয়ে ওই ধরপাকড়া হবে, গ্রেফতার হবে, এগুলো আমাদের তৃণমূল চিন্তা করে না। আপনারা চিন্তা করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদও জানাই। আমাদের তৃণমূল এগুলো চিন্তা করে না। আমাদের তৃণমূল এই দেশকে রক্ষা করতে চায়। আপা, আজকে একটু পরে আমার ফ্লাইট, আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। আপনাকে শেষ প্রশ্ন করছি, আপনি জানেন বাংলাদেশে এরই মধ্যে কাকরাইলে একটি গির্জায় হামলা হয়েছে, জঙ্গি তৎপরতা খুব স্পষ্ট হয়ে উঠছে দেখা যাচ্ছে। তো জামায়াতের সেই জামায়াত বিএনপির আমলে যেই ভীতিকর একটা জঙ্গি তৎপরতা ছিল, ওটা কি ফিরে আসতেছে আবার? জামাত জঙ্গি তৎপরতা ফিরে আসছে বলতে আপনি 1 বছরে কি দেখলেন তাহলে? মানে এটা নতুন করতে ফেরত আসা কিছু নাই আপা। এই 1 বছরে আপনি যা দেখেছেন, সেইখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে জানি না, আপনি হয়তো আমার কাছে আরেকটা স্টেটমেন্ট চান। কিন্তু গত 1 বছরে আমরা যা দেখেছি, এই যে জঙ্গি, এই পুরো ঘটনাটাতে ঘটিয়েছে জঙ্গিরা। লস্করে তৈয়বার নেতা প্রকাশ্যে বলেছে যে এই 5ই অগাস্টে তাদের হিস্সা আছে, তাদের ভাগ আছে। হ্যাঁ, জামাতে ইসলামী আপনার শত শত আপনার জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে। আপনি জসিমউদ্দিন রহমানি, এই জসিমউদ্দিন রহমানি সে ওয়াজের মধ্যে বলছে যে কারাগারে নাকি জিজ্ঞেস করতো যে হুজুর পরের উইকেটটা কার। হ্যাঁ, সে এটা প্রকাশ্যে বলছে। আর্মির লোকেরা তাকে গান স্যালুট দিয়েছে। আইএস এর পতাকা আমরা দেখতে পেয়েছি, এটাকে দমন করা হয়েছে, অর্থাৎ এটাকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো স্কুলে আমরা দেখেছি যে তাদের আইএস এর সেই জঙ্গিরা, ছোট ছোট বাচ্চারা বের হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট ল্যাবরেটরি, ধানমন্ডি বয়েজ হাই স্কুল, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজু, এইসব কলেজ থেকে ছোট ছোট বাচ্চারা আইএস এর পতাকা নিয়ে মিছিল করেছে। আপনি কি এগুলো ভুলে গেছেন? এখন এটাকে হালকা একটু দমিয়ে রাখা হয়েছে, গোপন করা হয়েছে। এটা কি আমরা দেখেছি, বিবিসি কে সাক্ষাৎকার দিয়েছে আপনার হিজবুত তাহরির সেলিম, প্রচার সম্পাদক। সে বলেছে যে এই পুরো ঘটনাটাতে হিজবুত তাহরির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ছিল। নরসিংদী কারাগার থেকে 700 জঙ্গি মুক্তি পেয়ে গিয়েছে। এই যে ফারাবি, অভিজিৎ রায়ের হত্যাকারী ফারাবি, তারপরে হচ্ছে যে জসিমউদ্দিন রহমানি, এই যে ব্লগার হত্যাকারী জিয়াউল, মেজর জিয়া, সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। জিয়া এখন টক শো করছে, জিয়া এখন কথা বলছে। সে কোথায় জানেন? সে ডিজিএফ অফিসের পাশে। সে আপনার যে তার কিন্তু অফিস হচ্ছে খিলক্ষেতে। এই যে ডিজিএফ অফিসের যে 14 তলা বিল্ডিংটা আছে না, কাদা করে একটা বিল্ডিং বানিয়েছে, এই বিল্ডিং এর পাশেই তার বাসা। সে ওইখানেই থাকে, তাকে এরাই প্রোটেকশন দিচ্ছে, এই সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে। এই সেনাবাহিনীর মধ্যে কত হিজবুতি আছে আপনি জানেন? আপনি দেখলে মনে হবে যে আপনি রীতিমতো একটা কমি মাদ্রাসাতে চলে এসেছেন। আপনি একদিন সেনাবাহিনীতে যাবেন। এই যে সংবাদ সম্মেলন করে, এটাকে সংবাদ সম্মেলন মনে হয়, নাকি মনে হয় যে কোনো মিলাদ শরীফ থেকে হুজুর এসেছে আপনার সংবাদ সম্মেলন করার জন্য? এগুলাকে আপনার থেকে আর্মি অফিসার মনে হয়? হ্যাঁ, এরা যদি এতই ধর্মপ্রবণ হয়, এত কিছু হয়, তাহলে আমি জানি না যে এই লোকগুলো কিভাবে রিক্রুটেড হয়েছে, কিভাবে এদের গ্রুমিং হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এট অল আসলে। ভারতীয় সীমান্তে আমরা দেখছি ইদানিং খুব সেনা মোতায়েন হয়েছে, একটা যুদ্ধ প্রস্তুতি। ভারত কি সত্যি সত্যি বাংলাদেশকে আঘাত করবে? আমি জানি না ভারত আঘাত করবে কিনা। তবে আপনি ভারতের ব্যাপারে প্রতিদিন বলছেন ভারতকে দখল করার জন্য, অ্যাটাক করার জন্য। আপনি ভারতের 7 সিস্টার্স বন্ধ করে দিবেন। আপনি ভারত না বলে আপনি বলেন যে 7 সিস্টার্স এর সাথে চুক্তি করব, আমরা 7 সিস্টার্স এর সাথে এই করতে চাই। আপনার এক্স আর্মি অফিসার বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। তাহলে ইন্ডিয়ান আর্মি কি বসে বসে আঙ্গুল চুষবে? আপনার কি মনে হয় যে এই 54 বছরে এই সেনাবাহিনী যুদ্ধ করেছে, ওদের যে ওইখানে যে কলকাতার যে অ্যাপার্টমেন্ট, ওই অ্যাপার্টমেন্টের যে কেয়ারটেকার, ওই কেয়ারটেকাররা যদি বাঁশি ফু দেয়, তাহলেই তো ধরেন এরা দৌড় মারবে। মানে আমার হিসাবে হয়তো আর্মিও নামা লাগবে না।
আমার 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 অ্যাসেসমেন্ট তাই বলে। হ্যাঁ হ্যাঁ, 54 বছরে তেল ঘি দেশের সমস্ত কিছু খেয়েছে, খেয়ে এই ক্ষমতা দখলে সাহায্য করেছে। এক একটা পেট দেখেছেন আপনি? ওয়াকারের ঘাড় দেখেছেন কখনো? আমি তো ওয়াকারকে দেখি না, ওয়াকারের ঘাড় দেখি। তেল ঘি নুন খেয়ে, রেশন ফ্রি ফ্রি আমার টাকা খায়, আমার ট্যাক্সের টাকায় এই বেটা খেয়ে এর ঘাড় এত বড় মোটা ঘাড় করেছে, এই মোটা ঘাড় করে দেশ দখল করেছে। হ্যাঁ, তো এরা কি এরা এরা দেশ দখল করবে? দেশে এত খুন হচ্ছে, খারাপই হচ্ছে, 32 নম্বর ভেঙে ফেলেছে, মানুষকে হত্যা করেছে, বসে বসে এরা বায়োস্কোপ দেখছে। এক একটাকে দেখবেন, এদের এক একটা পেট মনে হচ্ছে পেট না, পাতিল। হ্যাঁ, বড় পাতিল আছে না, রান্না করার পাতিল, পাতিল। আপনার হাসি লাগতে পারে, দিস ইজ দ্য বাস্তবতা। এই যে এক একটা আসে আপনার সংবাদ সম্মেলনে কথা বলে, আমি টাকা টাকা দেখি এদের দিকে, কোনো ফিটনেস নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আছে আপনার দুনিয়া দেখলে মনে হবে যে আল্লাহর অলি চলে এসেছে সেখানে, সেনাবাহিনী অফিসার আসে নাই। মিছিলগুলো যে দেখেন সেখানে দেখবেন যে হয়তো 15-20 জন বা 50 জন মিছিল করতেছে, কিন্তু আশেপাশে কত মানুষ দাঁড়িয়ে থাকে খেয়াল করেছেন? অনেক কম। আওয়ামী লীগের এটা সুযোগ, তার যদি 50 জন থাকবে আপনি দেখবেন 200 মানুষ তাদের পক্ষে রাখবে, 200 না আরো বেশি মানুষ থাকবে। সো এটা একটা অনেকদিন পরে, প্রথম হলো অনেকদিন, দুইটা বিষয় এখানে। একটা হলো মানুষের দীর্ঘদিন মানে 15 মাসের পুঞ্জীভূত ক্ষোভ যে ইউনূসের দুঃশাসন, এটা এক নাম্বার যেটা বলে। 2 নম্বর হলো মানুষের মধ্যে একটা ফিলিংস এখন তৈরি হয়েছে যে আগের আমল ভালো ছিল, মানে শেখ হাসিনার আমলটা ভালো ছিল, এটা 2 নম্বর। 3 নম্বর হলো মানুষের মধ্যে যে অসচেতনতার এটা ছিল, মানে ধরেন পঙ্গপালের মতো বেরিয়ে যাওয়ার, যেটা যে হাসিনার বিরুদ্ধে নামতে হবে, হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে হবে, সরি তাড়াতে হবে, এই মানসিকতাটা যে ভুল করেছিল, এই মানুষ এই পঙ্গপালের মতো বেরিয়ে যে একটা অন্যায় করেছে তারা নিজেরা এখন ফিল করে, তারা অনুশোচনায় ভোগে। শুধু তারা না, এটা তো সাধারণ মানুষের কথা আমি বললাম, যে সাধারণ মানুষ হচ্ছে ধরেন লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, সত্য তো, মানুষ তো দেখা গেছে, সে লাখ লাখ মানুষ শুধু আহ ভুল বুঝছে না বা অনুশোচনায় ভুগছে না। আপনি পুলিশ 460টি থানায় 460 থানাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। 460 থানায় কোনো যানবাহন ছিল না, সব ভাঙচুর করা হয়েছে। এই আমলে সেই সব থানার জন্য যানবাহন কেনার জন্য যে গেছে, সেটারও কিন্তু ধরেন 50% বা ওরও মানে এই যানবাহনের অভাব পূরণ করতে পারে না এইসব। প্লাস পুলিশদেরকে যে গতকাল একটা ভিডিও আপনি দেখেন, পুলিশদেরকে যে পরিমাণ অপমান করা হয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে লাথি মার, আপনি গাড়ির কাগজ দেখার জন্য দাঁড়িয়েছে, একজন ভদ্রমহিলা গাড়ি থেকে নেমে এসে পুলিশকে বিরুদ্ধে অভিযোগ করলো যে ডাকাতি করতেছে, এই বলে তারপর মার ইয়েতে, এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই ধরনের ঘটনা ঘটতেছে। পুলিশ কিন্তু এখন অনুষ্ঠানে বা পুলিশও মনে করতেছে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেটা শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন যে পুলিশের 460টি থানা যে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশও কিন্তু ভেতরে ভেতরে তার ভাই হত্যা, তার বোন হত্যা, এটার প্রতিকার চায়। আর্মির মধ্যে, টোটাল আর্মির মধ্যে আমি একটা অ্যাসেসমেন্ট আপনাকে বলি। সাইফুল ভাই, হ্যাঁ, আপনাকে কি একটু আমি বিরতি দিব? আপনি একটু পানি খেয়ে নেবেন নাকি ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি, মাঝে মধ্যে একটু আমার মনে হয় আপনাকে একটু বিরতি দেই আমি, তাহলে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন, আপনাকে কষ্ট দিতে চাই না। আহ, আসলে যেটি হয়েছে যে শিক্ষকদের উপরে আপনি জানেন গত পরশুদিন গুলি করা হয়েছে, এবং তারও আগে যেভাবে করে শিক্ষকদের অপদস্থ করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, এইরকম দৃশ্য বাংলাদেশ কোনোদিনও দেখেনি। পুলিশদের উপরে নির্যাতন, পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রাখা, নির্বিচারে হত্যা করা তাদেরকে, এটিও মানুষ দেখেনি। রাস্তাঘাটে কেউ চলাফেরা করতে পারে না, বিশেষ করে নারীদের জন্য
এমন শঙ্কার একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে বলার মতো নয়। সবকিছু মিলিয়ে মানুষ সত্যি দিশেহারা। আমি যদি দেখি সাইফুল ভাই আমার সঙ্গে যুক্ত হতে পেরেছেন কিনা। সাইফুল ভাই হ্যাঁ, আপনি যুক্ত জি। হতে পেরেছেন? আমি এখানে একজনের একটা মন্তব্য দেখছিলাম, তিনি বলছেন ইউনূসের গ্রামীণ ব্যাংক জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন নাকি এরকম কোনো কিছু? না, আমি কিছু শুনি। ওকে, জি যাই হোক, আমার যেটা প্রবলেম এখন, যেটা ইরিটেশন হচ্ছে গলাতে, এটা চলবে, তার মধ্যে আমি জি জি আশা আপনি করি কন্টিনিউ করুন তাহলে। জি সামান্য একটু ইরিটেশন হবে, এটা একটু আপনার ইটস মানে ওকে, ইটস ওকে। হ্যাঁ, আপনার কষ্ট না হলেই হলো। সেটা হলো যে সেনাবাহিনী সেই সময় শেখ হাসিনা উৎখাতে সহায়তা করেছে, যে সেনাবাহিনী ওই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস, সারা দেশব্যাপী মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করার কে সহায়তা করেছে, যে সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করতে পারে না, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ রক্ষা করতে পারে না। আপনি তাদের ওয়েবসাইটে যদি যান বা তাদের যদি ফেসবুকের পেজে যদি যান, আপনি দেখবেন যে প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মরণে তারা কিন্তু একটা আর্টিকেল প্রচার করে, কিন্তু এই সেনাবাহিনী কিন্তু মাঠে মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে পারেনি, মুক্তিযুদ্ধের স্মারক রক্ষা করতে পারে নাই, বঙ্গবন্ধুর ইয়া থেকে ভাস্কর্য থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার সময় সেনাবাহিনী কিছু করতে পারে না। এই অনুশোচনায় সেনাবাহিনী ভুগছে। আমি আপনাকে একটা সেনাবাহিনীর একটা রিপোর্টের কথা আপনাকে বলতে পারি। সেই রিপোর্টটা সকল কমান্ডাররা, যারা ব্যাটালিয়ন কমান্ডার, যারা বিভিন্ন জেলায় মোতায়েন আছে, তাদের কাছ থেকে যে অ্যাসেসমেন্টটা এসছে, ব্যাটালিয়ন কমান্ডাররা সরাসরি বলছে যে আমাদের সেনা সদস্যরা এখন আর একতরফা ভাবে এই ধরনের জিনিসগুলো দেখতে আর পছন্দ করছে না। কারণ কি? 3-4টা কারণ তারা উল্লেখ করেছে। প্রথম কারণ হলো, তারা এখানে দেখতে পাচ্ছে যে যারা তাদের উপর অত্যাচার করে তাদেরকে প্রোটেক্ট করতে হচ্ছে, তাদেরকে গালি দেয় তাকে প্রোটেক্ট করতে হচ্ছে, এটা তাদের আর ভালো লাগছে না। 2 নাম্বার, তারা হলো ইউনূস সাহেবকে প্রোটেক্ট করতেছে, যে ইউনূস সাহেব পুরো দেশবাসীকে প্রোটেক্ট করতে পারছে, অথচ সেই ইউনূস সাহেবকে তারা প্রোটেকশন না দেয়, তাদেরকে তাবেদার বাহিনীতে পরিণত করা হয়েছে। 3 নম্বর হলো সামাজিক। এমন কোন সেনা সদস্য নাই যারা মাঠে কাজ করছে, তারা তাদের পরিবার থেকে এই রিয়াকশনটা পাচ্ছে না যে তুমি কি করতেছো, তুমি কারে মারতেছো, তুমি কার উপরে অত্যাচার করছো, তুমি কি করতেছো। এটা আগের আমলি তো ভালো ছিল। এটা বিশেষ করে জুনিয়র লেভেলের যে অফিসার বা জুনিয়র লেভেলের যে স্টাফরা আছে, যে সৈনিকরা আছে, তাদের পরিবারগুলো কিন্তু এইভাবে সামাজিকভাবে রিয়েক্ট করতেছে। তো কমান্ডাররা কিন্তু তাদেরকে চালাতে হয়। আমি জাস্ট একটু বলি আপনারে, সেটা হলো, ধরেন চুয়াডাঙ্গাতে একটা ব্যাটালিয়ন কাজ করতেছে, এটা বেসামরিক প্রশাসনে যেরকম আপনি চুয়াডাঙ্গায় যদি আপনার বাড়ি হয় তাহলে আপনাকে সেখানে ট্রান্সফার করবে না, এটা বেসামরিক প্রশাসনের মধ্যে কিন্তু এই একটা বিধিমালা পালন করা হয়। যেমন তারা মনে করে যে ওই এলাকায় গেলে কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে জড়িত হতে পারতে, পারিবারিক কারণে, আত্মীয় স্বজনের কারণে, বন্ধু বান্ধবের কারণে। কিন্তু সেনাবাহিনীতে তো এরকম সুযোগ নাই। সেনাবাহিনীর ব্যাটালিয়নে সব জেলারই একটা প্লাটুনের সব জেলার সদস্য, যে কোনো জেলার সদস্য থাকতে পারে। সেটা চুয়াডাঙ্গার যে প্লাটুনটা মোতায়েন আছে, সে প্লাটুনে কিন্তু চুয়াডাঙ্গার লোকও আছে, কিন্তু কোনো উপায় নেই, কারণ প্লাটুন গুলো এইভাবে তৈরি। ওইখানে কিন্তু সিভিল প্রশাসন যেভাবে আপনার পদায়ন করে, এখানে এটা সুযোগ নেই। সো ওই চুয়াডাঙ্গার যদি যে ব্যাটালিয়ন আছে, সেখানে যদি চুয়াডাঙ্গার কোনো ছেলে থাকে, কোনো স্টাফ থাকে, কোনো অফিসার থাকে, সে কিন্তু তার রিয়াকশনটা তার পরিবার থেকে পাচ্ছে, সে তার বন্ধু বান্ধব থেকে পাচ্ছে, সে তার গ্রামের সমাজের যারা চলাফেরা করে তাদের, যে কোনো হাট বাজারে গেলে তারা চেনে। তার যে আমি 2 দিন আগের আরেকটা ভিডিওর কথা আপনাকে বলি, একজন ভদ্রলোক একজন সার্জেন্টকে অপমান করতেছে, চাচা বলে তোমার মতো সার্জেন্ট আমার পায়ের তলায় থাকে, পা ধরে থাকে, বাপ ধরে থাকে। সার্জেন্ট কি করছে জানেন? ইমিডিয়েটলি একটা ফোন দিছে কোন একজন বন্ধু, শব্দ হচ্ছে, বন্ধু এই যে লোকটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, সে বলতেছে সে সেনাবাহিনীর সদস্য। বন্ধুকে ফোন দিয়েছে ওই সার্জেন্টটা কিন্তু, হ্যাঁ, উনি কি জন্য আটকেছেন? মোটরসাইকেলটা উল্টা দিকে চালাচ্ছে, এই জন্য উনি আটকেছেন। এবং কেন আটকালে? এই জন্য তাকে বলে যে তার পায়ের তলায় নাকি এরকম সার্জেন্ট বসে থাকে। তো বন্ধুরে ফোন দিছে, বন্ধু যখন ফোন ওরে ধরাই দিছে, ধরাই দেওয়ার পর যখন ওইখান থেকে পরিচয় হয়েছে, বন্ধু হলো একজন মেজর। আমি বুঝছেন সামাজিক সম্পর্কটার কথা। মেজর যখন ফোন দিচ্ছে, তখন আর ওই যে যিনি সেনা সদস্য পরিচয় দিয়ে তার হুমকি দামকি সব কিন্তু একেবারে পানির মতো মিশে গেছে। এখন সমঝোতা করতে চায়, এখন এই করতে চায়।
তো এই যে রিলেশনশিপটা, আপনি এই রিলেশনশিপটা তো আর্মির সদস্যরা তো আমাদের ইয়ের বাইরে না, কি বলে সমাজের বাইরের কেউ না, তারা তারা বিদেশ থেকে আসে নাই, তারা এই দেশেরই সন্তান, এইখানের বন্ধু বান্ধব, এখানে আত্মীয় স্বজন। এই রিয়াকশনটা পুরা প্রত্যেকটা ব্যাটালিয়নে এই ধরনের রিয়াকশন, যে আমরা কার উপর অত্যাচার করি, আমরা কারে আমরা ইয়ে করতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনীর ইনক্লুসিভ কথাটা প্রথম, আপনার মনে আছে রয়টার্সের সাথে ইন্টারভিউতে ওয়াকারুজ্জামান বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন চাই এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। পুরো সেনাবাহিনীকে অবজ্ঞা করেছেন ইউনূস সাহেব, এটা সেনাবাহিনী পছন্দ করে নাই। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চেয়েছিল, সেটা অবজ্ঞা করা হয়েছে। তারা ইনক্লুসিভ চেয়েছিল, সেটা অবজ্ঞা করা হয়েছে। প্লাস সেনাবাহিনীর মধ্যে আরেকটা ফিলিংস তৈরি হচ্ছে, পুরো সেনাবাহিনী যে কোনো ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে, তাদের কর্মরত অফিসারদেরকে বেসামরিক আদালতে বিচারের যে ইয়েটা করা হয়েছে, এটা কিন্তু সেনাবাহিনী একেবারে অপছন্দ করেছে পুরা সেনাবাহিনীর মধ্যে। যে কারণে আপনি দেখবেন একজন ব্রিগেডিয়ার জেনারেল ইয়ে দিয়ে প্রেস কনফারেন্স করে কিন্তু ডিফাই করেছে, জন্য আমাদের অফিসারদেরকে আমরা সেনা আইনে বিচার করতে রাজি আছি, কিন্তু তোমাদের ইয়েতে না। তোমরা যদি, আমরা তোমাদের কাছে ব্যাখ্যা চাচ্ছি। কি কি ব্যাখ্যা চাইছে? দুটো ব্যাখ্যা চেয়েছে। একটা হলো, তোমরা যে বলছো যে কর্মরত কেউ পাবলিক অফিস হোল্ড করতে পারে না, সেনাবাহিনীর কর্মকর্তারা তো পাবলিক অফিস হোল্ড করে না, তারা তো সেনা কমান্ড হোল্ড করে। দুই, তারা বলছে যে তোমরা যে ব্যাখ্যা দিয়েছো যে এরকম যারা কর্মরত থাকবে তাদের চাকরিতে থাকতে, তোমরা ব্যাখ্যা দিচ্ছ চাকরি, কিন্তু তোমরা বলছো যে ইয়েতে থাকতে পারে না, পজিশনে থাকতে পারবে না। সো এই যে একটা প্রচন্ড মনোমালিন্য সরকার, এবং এর মধ্যে এইখানে এই যে কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে, এটা কিন্তু সেনাবাহিনী কোনো সমর্থন না দিলেও, কিন্তু সেনাবাহিনীর ভেতর থেকে না হোক, প্রকাশ্য সমর্থন না হোক, মনের দিক থেকে কিন্তু সেনাবাহিনীর বিরোধিতা করবে না। তো আওয়ামী লীগের এখানে সফল হওয়ার 100% সুযোগ আছে যদি আওয়ামী লীগ আসলে মাঠে যায়। জি সাইফুল ভাই, একটা জিনিস দেখুন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে তিনি সেনা মাঠে থাকার আহ্বান জানিয়েছেন, তাই না? তো সেনাবাহিনী কি সেটি অগ্রাহ্য করতে পারে কিনা, এটি একটি প্রশ্ন আপনার কাছে। যদি সেনাবাহিনী সেটি অগ্রাহ্য করে, তারা তো এরই মধ্যে বোধহয় ঘোষণায় দিয়েই দিয়েছে যে তারা মাঠে থাকবে না এবং তারা কিছুই করবে না। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে, এটার উত্তরটি আপনার কাছ থেকে নিয়ে নেই আমি। প্রথমত হলো যে তারা এটা যদি ডিফেন্স মিনিস্টার অর্ডার করতো তাহলে কিন্তু তারা ডিফাই করতে পারত। এখানে কিন্তু হোম অ্যাডভাইজার করছে, কিন্তু প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত বলে নাই যে তোমরা যে ডিসিশন নিয়েছো তোমরা সরে যাবা, তোমরা যেতে পারবা না। এটা কিন্তু কিন্তু সেনাবাহিনী তো আপনার প্রধান উপদেষ্টার অধীনও নয়, তারা রাষ্ট্রপতির অধীনে। না, আপনি এই ডিফেন্স মিনিস্ট্রির অধীনে। আচ্ছা, আপনি যখন রাষ্ট্রের কোনো কাঠামো না থাকে তখন তারা প্রেসিডেন্টের আন্ডারে, তত্ত্বাবধায়কের আমলে তারা প্রেসিডেন্ট, আর কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের সংবিধানে নাই। সো এটা ইন্টারিম গভর্নমেন্টটা হয়েছে এখন, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু তারা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে। সো ডিফেন্স মিনিস্টার কিন্তু আমাদের এই কথিত প্রধান উপদেষ্টা, সো তারা কিন্তু প্রধান উপদেষ্টার আন্ডারে আছে, বাট তারা কিন্তু আবার জবাবদিহি করে রাষ্ট্রপতির কাছে। রাইট, ঠিক আছে। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছেন কে? স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র এই আহ্বান জানালে সেনাবাহিনী মানতে বাধ্য না, কারণ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করে না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মাঠে ছিল। ঠিক আছে, তাও কার ইয়াতে তারা প্রধান উপদেষ্টার নির্দেশে এটা করছেন। তো এখন তার প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে না বলবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বাধ্য না। আর প্রধান উপদেষ্টা বলার মতো মুখই তো নাই। তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে থেকে শুরু করে সেনাবাহিনী নিয়ে যত রকম তার লাল্লু পাঞ্জুরা যত রকম বাজে আচরণ করেছে, কিন্তু কোনো প্রতিকার করেন না। এটা সেনাবাহিনী দেখেছে। সাইফুল ভাই, আপনি দেখেন সেনাবাহিনী তো মোতায়েন আছে সেই 18-19 জুলাই থেকে, রাইট, গত বছর, এবং তারা তাদের দরবারে সিদ্ধান্ত নিল, সেনাপ্রধান জানালেন যে তারা মানুষের উপর গুলি করবে না, রাইট। সেই হিসেব করলে এখন কি তারা বলতে পারে কিনা যে এই লকডাউন আমরা মোকাবেলার জন্য আমরা মাঠে থাকতে পারবো না? এটা তো অবশ্যই তারা নৈতিকভাবে বলতে পারে, অবশ্যই। যেটা ওরা তখন করতে পারছে, এখন কেন পারবে না? এখনো তো নৈতিকভাবে তারা বলতে পারে যে আমরা কোনো ধরনের দমন পীড়নে থাকবো না, এটা বলতেই পারে। বাট সবচেয়ে বড় কথা হলো তাদেরকে অর্ডার করার মতোই তো অবস্থা নাই। কে অর্ডার করবে? প্রধান উপদেষ্টা।
সেখানে প্রধান উপদেষ্টা তাদের প্রোটেক্ট করেন, প্রধান উপদেষ্টা তাকে প্রোটেক্ট করেন। প্রধান উপদেষ্টা সার্ভিং জেনারেলদেরকে তাজুলের মতো একটা লাফাঙ্গার কাছে ছেড়ে দিয়েছে, উপরে ছেড়ে দিয়েছে, তাই নাই? তো প্রধান উপদেষ্টার মুখ আছে বলার জন্য? বা ওয়াকারকে কে বলবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি বলবে আপনার মনে হয়? প্রশ্নই আসে না রাষ্ট্রপতি বলবে, কারণ রাষ্ট্রপতিকে অবজ্ঞা করতেছে প্রতি পদে পদে। এই পর্যন্ত সাংবিধানিক যে সংবিধানের আন্ডারে তারা শপথ নিয়েছে, সে সংবিধান অনুসারে কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা জবাবদিহি করতে পারতো। প্রতিটা ক্যাবিনেট মিটিং এর ডিসিশন অ্যাজ পার কনস্টিটিউশন রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে। এটা হলো ডিসিশন যাই আপনি নেবেন, প্লাস আপনি ক্যাবিনেট ছাড়া কোনো পলিসি ডিসিশন নেবেন, সে পলিসি ডিসিশন কিন্তু রাষ্ট্রপতিকে জানাতে হবে। 3, আপনি ফরেন অ্যাফেয়ার্সে কোনো ডিসিশন নেবেন, আপনি রাষ্ট্রপতিকে জানাতে হবে। আপনি ডিফেন্স স্ট্র্যাটেজিতে কোনো ডিসিশন নেবেন, রাষ্ট্রপতিকে জানাতে হবে। এই 4টা ইস্যুতে এই পর্যন্ত কত ডিসিশন নেওয়া হয়েছে? একটা কি রাষ্ট্রপতিকে জানানো হয়েছে? 5 নাম্বার, আপনি কোনো বিদেশ ভ্রমণ করবেন, এটা কিন্তু স্পেসিফিক, এটা কাটসি, এটা হলো প্রচলিত নিয়ম, এটা বাধ্য না। কিন্তু আপনি যদি বিদেশে কোনো রাষ্ট্রীয় পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেন, বড় কোনো সিদ্ধান্ত না, আপনি রাষ্ট্রপতিকে জানাতে হবে। কিন্তু বিদেশ সফর করলেই জানাতে হবে না। কিন্তু এই পর্যন্ত 15টা সফর করেছে, সে কি রাষ্ট্রপতিকে একবারও অবহিত করেছে যে রাষ্ট্রপতি আমি চীনে গিয়েছিলাম, চীনে যায় শীর্ষ সাথে আমার এই কথা হয়েছে? কারণ সে শীর্ষ নেতার সাথে দেখা করেছে, সেখানে পলিসি ডিসিশন হয়েছে, সেখানে অস্ত্র কেনার ইয়ে হয়েছে, প্লেন কেনার, 22টা বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। তো 22টা বিমান কেনার, জঙ্গি বিমান কেনার সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাতে হবে না? জানায়নি তারা। সো তারা অবজ্ঞা করছে, সংবিধান ভঙ্গ করছে, সবকিছু। এখন তাদের কিন্তু কোনো মুখ নাই। কিভাবে রাষ্ট্রপতিকে বলবে যে আপনি সেনাবাহিনীকে বলেন? আবার সেনাবাহিনীকে কিভাবে বলবে? এটা মুখ কারো নাই, কিন্তু খলিলেরও নাই। জাহাঙ্গীর আলম চৌধুরী কেন বলছেন? আবদারের সুরে বলতেছেন, কারণ উনি একসময় সেনাবাহিনীর বড় কর্তা ছিলেন, এই জন্য উনি আবদারের সুরে বলছে ওরা যাবে না, মানে আমার সন্তানের মতো আমি বলছি যাবে না। কিন্তু এটা তো কমান্ড রে ভাই, এটা তো ওনার আবদারের সাথে চলবে না। তারা তো অলরেডি মনে হয় চলেও গেছে হ্যাঁ, 50% চলে গেছে। তারা এখন মাঠে নাই, মাঠে দেখা যাচ্ছে না। সাইফুল ভাই দেখেন সেনাবাহিনীকে কিভাবে মানে অপমান অপদস্থ করা হয়েছে। দেখুন এই আর কি বলে 19 আগস্ট তারা যখন মেট্রো ট্রেনে আগুন দেয়, সেই সময় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান এবং তারা গুলি করেছে। যেই জঙ্গিরা হামলাগুলি চালাচ্ছিল, এইসব এগুলি তো কেপিআই ভুক্ত এলাকা, এগুলি তো রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, রাইট? এখন সেই রক্ষা করার জন্য তারা গুলি চালিয়েছে দেখে, মানে রাষ্ট্রের সম্পদ রক্ষা করেছে বলে তাদেরকে এখন বিচারের মুখোমুখি দাঁড় করাতে হচ্ছে। এটা কি কোন ধরনের আইনের শাসন? সর্বক্ষেত্রে আপনি শুধু তো এটা বলবেন যে কি বলে মেট্রো রেলের কথা। আপনি কেন আমাদের সবচেয়ে বড় কেপিআই, 1 নম্বর কেপিআই কিন্তু আমাদের টেলিভিশন অ্যান্ড রেডিও বেতার, এই দুইটা কিন্তু আমাদের 1 নম্বর কেপিআই। তারপরে হলো বড় বড় ইনস্টলেশন করে, যেমন পদ্মা সেতু, অমুক সেতু, তমুক সেতু, এগুলা। তারা এগুলি রক্ষা শুধু না, আপনি আরো একটা ব্যাপার আছে, রাষ্ট্র তাকে দায়িত্ব দিয়েছে যে জঙ্গি, আমাদের নীতি কি? আমরা জঙ্গিপনাকে প্রশ্রয় দেব না, এটা আমাদের নীতি, রাজনীতি একদম টোটাল। প্রত্যেক রাজনৈতিক দল এই ব্যাপারে একমত। কোন রাজনীতি দল এই ব্যাপারে বলবে না যে কি বলে করেন, জঙ্গিকে প্রশ্রয় দেন। সেই জঙ্গি দমন করার জন্য জঙ্গিদের তো ছেড়েই দেওয়া হয়েছে, হিজবুত তাহরীরের সবারই ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওই দায়ে ওদের অপরাধ হলো এখন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। সো যেটা ইন্টারন্যাশনাল আপনি কনভেনশনে সাইন করেছেন যে জঙ্গিপনা আপনি প্রশ্রয় দিবেন না, জঙ্গিপনাকে আপনি দমন করবেন, এটা ইন্টারন্যাশনাল কনভেনশন। সেনাবাহিনীর সদস্যরা র্যাবে কাজ করে, অন্যান্য জায়গায় কাজ করে, এইটা করছে। এখন তাকে এইটার কারণে আপনি নিয়ে কি করলেন? বিচারের মুখোমুখি করতেছেন। তাহলে আপনি আপনি আসলে সেনাবাহিনীকে রক্ষা করতেছেন? সেনাবাহিনীর কাছে আপনার কোনো মুখ আছে? প্রশ্নই আসলে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, সেনাবাহিনীর কাছে এই সরকারের কোনো মুখ নেই যাওয়ার মতো। জাহাঙ্গীর আলম বলছে কেউ বলতে পারবে। আমাকে এখানে একজন দর্শক মনে করিয়ে দিয়েছেন যে সুলতানা আপা গোপালগঞ্জে কি করেছে ভুলে গেলে চলবে? এটা তো সত্য কথা। সেই পর্যন্ত তো আমি বললাম সেনাবাহিনী ফিল করেছে তাদেরকে তাবেদার বাহিনীতে ব্যবহার করেছে। তার সেনাবাহিনী এখন ফিল করে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনী এখন ফিল করে যে তাদেরকে বিরোধী মত দমনের জন্য ব্যবহার করছে। এগুলো কিছুই এখন সেনাবাহিনী করতে রাজি না। গোপালগঞ্জের ক্ষেত্রে তাই হয়েছে। তবে গোপালগঞ্জের ক্ষেত্রে যেটা আছে সেটা আপনাকে বলি, সেনাবাহিনী যত সিভিল প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত আছে, যেহেতু দায়িত্বরত আছে, তখন সিভিল প্রশাসন যদি তার সহায়তা চায় এবং সেটা যদি কারো জীবন রক্ষা করার জন্য হয়, সেনাবাহিনী কিন্তু যেতে বাধ্য, কারণ সে মোতায়েন আছে। এই জন্য গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটছে,
যদি বলতে তাই পার- হয়ে থাকে না সাইফুল না ভাই, না 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 আমি গোপালগঞ্জের এগ্রি ক্ষেত্রে করি না। আমা- যদি আম- আম- তাই আমি হয়ে আনিসে থাকে, আমারটা যদি শোনেন, আমারটা শোনেন। গোপালগঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছে এইটা রীতি অনুযায়ী তারা কিন্তু তাদেরকে প্রোটেক্ট করার কথা, কিন্তু তা না। ওখানে কি করেছে, ওখানকার জিওসি এটা তাকে বাধ্য করেছে, তারা কিন্তু এটা করতে চায়নি, তাদেরকে বাধ্য করছে, নিজে কমান্ড দিয়েছে যে এটা করো এটা করো এটা করো, গুলি করো। তারা কিন্তু এটা করতে চায় নাই। সাইফুল ভাই আপনি দেখুন, আমি যাত্রাবাড়িতে যেভাবে করে পুলিশ হত্যা করা হয়েছে, একদম জঙ্গিরা ফ্লাইওভারের উপর থেকে বড় বড় ইট ছুঁড়ে মারছিল যাতে করে সাধারণ মানুষের মৃত্যু ঘটে। হ্যাঁ, তো সেই জঙ্গিদের কাছে পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী ওখান থেকে নীরবে চলে এসেছে। এত পুলিশ কিন্তু হত্যা করতে পারতো না এই 5ই আগস্টের সেই আগে সময় পরে। তো সেই সময় তো সেনাবাহিনী সেটার জন্য সেনাবাহিনী অনুশোচনায় ভোগে যে তাদের হাত দিয়ে তাদের উপস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে। এখন কিন্তু ফিল করে আপনি রাওয়া ক্লাবে এই যে সেনাবাহিনীর প্রধান কি কি বলেছিলেন, আমি আপনাকে জাস্ট কতগুলি কথা উপলব্ধি তাদের মধ্যে হয়েছে, কিন্তু তারা এখন ওটা থেকে বেরোতে পারছে না। এখন বেরোচ্ছে, সেটা কি, তারা বলছে যে আপনি ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি এগুলো সব হলো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এদের কোনো সদস্য যদি অন্যায় করে তার বিচার হইতে পারে, কিন্তু আপনি এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেবেন, সেটা হইতে পারে না। সেই জন্য সে প্রোটেকশন দিয়েছিল। এবং সে আরেকটা কথা বলছিল যে বিডিআর সদস্যকে হত্যা করেছে, বিডিআর এর অফিসারদেরকে হত্যা করছে বিডিআর সদস্যরা, এ নিয়ে আর কোনো ইফ অ্যান্ড বাট নাই। আমার মনে আছে ইফ অ্যান্ড বাট নাই, কিন্তু ফুল স্টপ। ফুল স্টপ। কিন্তু সেখানে কম্প্রোমাইজ করতেছে, কারণ কি, কারণটা হলো ওই যে একবার যে আপনি ইয়ে করে ফেলছেন, কম্প্রোমাইজ করে ফেলছেন, আপনি তো একবার ব্যবহৃত হয়ে গেছেন, আপনি ওখান থেকে বেরোতে পারেন নাই। সেই জায়গা থেকে সেনাবাহিনীর এখন আর ওয়াকারুজ্জামান একা না, কিন্তু আগে ওয়াকারুজ্জামানকে মনে হয়তো সেই করছে, সবই করে সে, কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু একা নাই। ওয়াকারুজ্জামানকে কিন্তু তার ফুল কমান্ড, মানে 6 লেফটেন্যান্ট জেনারেল আর 5 লেফটেন্যান্ট জেনারেল এন্ড 36 জেনারেল, টোটাল 36 জেনারেল, এভরিবডি ইউনাইটেড, মানে ভেতরে ভেতরে দ্বিমত আছে, ইউনাইটেড সেনাবাহিনীর সুনাম রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস না হইতে পারে সেটা চেষ্টা করতেছে তারা। যে কারণে আমি আপনাকে বলি, কোনোভাবে সেনাবাহিনী, আওয়ামী লীগের এই সাহসটা থাকা উচিত, সেনাবাহিনী তাদের উপরে, আমার যতটুকু অ্যাসেসমেন্ট, কিচ্ছু করবে না। সেনাবাহিনী উপস্থিত থাকবে কিন্তু কিচ্ছু করবে না। যারা মোতায়েন আছে তাদের মধ্যে হয়তো কিছু উপস্থিত থাকবে, কিন্তু বাড়তি যেটা জাহাঙ্গীর আলম চেয়েছেন যে ওরা যাবে না, ওটা হবে না, ওটা হয়ে গেছে, ওরা যারা যাওয়ার চলে গেছে। জি, আওয়ামী লীগের প্রস্তুতি কি রকম? এখন দেখেন এই যে এই জায়গায় আসলে আমি আবার মানে একটু দুর্বল হয়ে পড়ে কথা বলার শুনে, কেন বলেন জানেন, যেন শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা যখন আহ্বান করছে, তখন আমার এই নিয়ে কোনো কথা নাই। কিন্তু আমি তৃণমূল থেকে আপনাকে বলছি, আমি তৃণমূলের ছেলেদেরকে কথা শুনে, যতগুলি নেতা, এই যে 2-3 জন নেতা, এই কি যে মাঝারি পর্যায়ে যেসব নেতারা আহ্বান জানাইছেন, তারা কেউ কোনো আর্থিক বিষয়টা দেখছেন না, দেখছে কিন্তু ওই তৃণমূলের যারা ওদেরকে লিড করছে তারাই দেখতেছে। যেই কারণে আজকে শেখ হাসিনাকে কিন্তু ওপেন হতে হয়েছে। ওদের কথায় যখন চিড়ে ভিজছিল না, তখন শেখ হাসিনাকে আজকে ওপেন হতে হয়েছে। শেখ হাসিনা যখন ওপেন হয়েছে, আপনি নিশ্চিত থাকেন পুরো আওয়ামী লীগ এখন মাঠে থাকবে যতটুকু তারা পারে। কিন্তু ওদের কথায় না, কিন্তু ওদের কথায় চিড়ে ভেজে নাই বলেই শেখ হাসিনাকে, না শেখ হাসিনা একটা প্রোগ্রামের জন্য শেখ হাসিনা তো আহ্বান জানানোর কোনো দরকার ছিল না। আপনি জাস্ট চিন্তা করেন, শেখ হাসিনা তো এইসব এসব ব্যাপারে কোনো কথা বলছিলেন। সো কেন কথা বলতে হলো তাকে, কেন কথা বলতে হলো, জাস্ট এইটুকু ভাবলেই তো বুঝতে পারেন যে শেখ হাসিনা তার, তিনি যাতে, আমি এর আগে আপনার বোধহয় একটা প্রোগ্রাম বলছেন যে শেখ হাসিনা অনেকটা দায়িত্ব দিয়েছেন, পরীক্ষা করতেছেন, এদেরকেও পরীক্ষা করছে। পরীক্ষা করে উনি দেখছেন যে মাঠ পর্যায়ে থেকে আসলেই এরা কোনো কিছু করতে পারছেন, তখন উনি নিজে আজকে আসছেন এবং বলছেন। এবং বলাটা আমি শিওর যে আজকে আপনি বলতে পারেন, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগের কথা আমি জানি, ঢাকা শহর শুনশান হয়ে গেছে। সাধারণত এরকম হয় না, যেভাবে চৌকি, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, চৌকি বসানো হয়েছে, এতেই মানুষ অর্ধেক ভয় পেয়ে গেছে। আমি ঢাকা থেকে খবর পেয়েছি যে ঢাকার মানুষ আসলে লকডাউন বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত, তারা চায় এই যে অপশাসন দুঃশাসন চলছে এর একটা শেষ হোক। এমনকি যারা জুলাই আন্দোলনে সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিল, তারাও বরং এই লকডাউনকে সমর্থন জানাচ্ছেন বলে আমি অন্তত ঢাকা থেকে বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা, কিন্তু তারা আমাকে এটি জানিয়েছেন। কিন্তু আপনি যদি বললেন যে
আওয়ামী লীগের কর্মীদের কাছে টাকা নেই, এটা কিন্তু আমিও পদে পদে দেখি যে তাদের হাতে কোনো টাকা নেই। আওয়ামী লীগের যাদের হাতে টাকা আছে তারা কি করেছে? টাকা নিয়ে তারা বসে আছে কেন বলেন তো একটু? তা আমি জানি না, তবে এইটা আমি আপনাকে বলি, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে নেতাগুলি কাজ করতেছে, যে নেতারা কাজ করতেছে, এর মধ্যে বেশ কয়েকজন, শুধু যে মানে মাঝারি পর্যায়ে যারা আছে তারা মানে আহ্বান জানায় আসে। আপনি কালকে একজন একটা বক্তৃতা দিচ্ছিল, বিশ্বাস করেন প্রতি লাইনে লাইনে শেখ হাসিনার জন্য আপনার মাঠে নামেন, শেখ হাসিনার জন্য আপনার মাঠে নামেন। এটা বলতে পারে নাই যে আমার জন্য মাঠে নামেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার মাঠে নামেন, আপনার আমাদের কর্মসূচিটা পালন করেন। তারা শেখ হাসিনাকে বিক্রি করছে, যে কারণে শেখ হাসিনাকে আজকে এখন টাকা কিন্তু খরচ করতেছে, বেশ কয়েকজন খরচ, আমি তো কিন্তু যারা যতটুকু সম্ভব ওখানে তো দেশের ভিতরে ভাই ট্রানজাকশন তো ধরা পড়ে যায়, ট্রানজাকশন বিকাশ বলেন অমুক বলেন এর মধ্যে ট্রানজাকশন গুলো ধরা পড়ে, যে কারণে যারা ঢাকা এবং আশেপাশের লোক মানে পালিয়ে আছে, যারা গা ঢাকা দিয়ে আছে, তারা কিন্তু এই ট্রানজাকশন গুলো করতে পারতেছে না। যেটা বিদেশ থেকে করতে পারতো তারা কিন্তু কোনো টাকা দেয় নাই। এইটা আমি যে কয়জন দুইজন বক্তৃতা দিচ্ছে না, এই দুইজনের মানে ঘনিষ্ঠ কয়েকজনের সাথে যে কথা বলে দেখেছি, তারা বলেছে কোন রকম আর্থিক সহায়তা বাদ দিয়ে তারা খালি আহ্বান জানায় যাচ্ছে। আমাকেও এরকম অভিযোগ তারা করেছে। এখন কিন্তু ধরেন যেই ছেলেটা আজকে মাসের পর মাস বাইরে আছে, কাজ নাই, থাকার জায়গা নাই, ঘুমাতে পারে না, খাওয়ার মতো টাকা নাই, সে কিভাবে করে এই কর্মসূচি করবে? শেখ হাসিনার জন্য পেটের মধ্যে পাথর লাগায় মাঠে নামবে, আমি আপনাকে বলতে পারি। কারণ শেখ হাসিনাকে ওরা আত্মীয় মনে করে, শেখ হাসিনাকে কেউ বোন মনে করে, কেউ মা মনে করে, কেউ খালা মনে করে, কেউ ফুফু মনে করে। সে ইজ লাইক দ্যাট নাও। মানে আগে কি শেখ হাসিনার উপর অনেক ক্ষোভ টোপ ছিল, কিন্তু এখন তাদের কাছে হলো শেখ হাসিনা একজন মা, শেখ হাসিনা কারো কাছে বোন, কারো কাছে ফুফু, কারো কাছে খালা। শেখ হাসিনার কিন্তু কোনো ইয়ে নাই এখন আর। আপনি এটা অদ্ভুত ব্যাপার, আপনি আশ্চর্য যাবেন না। আমি বাজারে কথা বলে দেখেছি, আমি আমার এলাকার বাজারে, কাঁচা বাজারে আমার কিছু পরিচিত লোক আছে যাদের কাছে আমি বাজার করি মাঝে মধ্যে পরিচয়, তাদের সাথে আমি কথা বলে দেখেছি। তার বলছে এখানে আর কোনো ব্যাপার নাই, আপা ডাকছে আমরা আছি, আপা ডেকেছে আমরা আছি, এটা আপার জন্য হচ্ছে। এবং আপনি নিশ্চিত থাকেন যারা তৃণমূলের কাছে তারা কিন্তু কিছু না কিছু চেষ্টা করতেছে এদেরকে সহায়তা করার জন্য। কিন্তু যারা এই যে হম্বিতম্বি করতেছে, যারা শেখ হাসিনা, আমি কালকে একটা বক্তৃতা দেখছি, কাল কোন একটা অনুষ্ঠানে শুধু আওয়ামী লীগ পেজে বোধহয় প্রচারিত হয়েছে, পুরা একজন মাঝারি লেভেলে এটা পালন করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পুরোটা কিন্তু শেখ হাসিনার জন্য। সে কিন্তু বলতে পারছে না, তার এই বুকের পাঠা নাই যে তার কর্মীরা বলে এই আমি তোমাদের বলছি তোমরা মাঠে নামো, এটা বলতে পারে নাই। আওয়ামী লীগের মানে সিনিয়র যারা সাধারণ সম্পাদক পদের একজন দেখছি সারাক্ষণ শেখ হাসিনার নাম জপ করতেছে। কারণ কি তারা কর্মীদের সাথে বিচ্ছিন্ন, শেখ হাসিনা ছাড়া এখানে সংযোগ নাই। শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে সংযোগ, এই নেতারা সংযোগ না। এই জন্য আমি বললাম যে যদি কেউ না খেয়েও থাকে, পেটের মধ্যে পাথর লেগে হইলো, তারা তার খালার জন্য নামবে, ফুবুর জন্য, কারণ আত্মীয় মনে করে, তাদের রক্তের সম্পর্ক মনে করে। শেখ হাসিনা তাদের কি আই ডোন্ট নো, বাট বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আমি তাদের কথা শুনে আশ্চর্য যে তারা এর জন্য জীবন দিতে রাজি আছে। এখন আমিও তারাও আমাকে মাঝে মাঝে প্রায়শই ফোন করে নানান রকমের, তো তারা এই কথাই বলে। এবং সবচেয়ে আশ্চর্য কি জানেন, এই প্রত্যেকটা কর্মীর সঙ্গে শেখ হাসিনা নিজে কথা বলেন ফোনে, মানে এত মানুষের সঙ্গে তিনি কিভাবে কথা বলেন আমার মাথায় আসে না। আমি বললাম তো তার জন্য, এটা যেহেতু তার কল, ইট ইজ হার কল। এখন কিন্তু আওয়ামী লীগের সকল কর্মীরা কিন্তু এখন তার আত্মীয়র কল পেয়েছে, তার মায়ের কল পেয়েছে, বা ফুফুর কল পেয়েছে, বা খালার কল পেয়েছে, বা তার কল পেয়েছে। দ্যাটস অল। আপনি নিশ্চয় থাকেন টাকা পয়সা এখন ফ্যাক্টর নাই আর, এখন কিন্তু এরা কিন্তু আর টাকা পয়সার জন্য চেয়ে থাকবে না। কিন্তু যারা এইসব কল করে তারা কিন্তু এদেরকে কোন রকম ফাইন্যান্স করে, এদের আইনে সহায়তা, মানে আইন মোকাবেলা করার জন্য পর্যন্ত সহায়তা করে না। টাকা পয়সা দিয়ে তো পারিবারিক সহায়তা তো অন্য জিনিসটা থাকে, তারা যে লুকায় থাকে সেখানকার ভাড়াটা পর্যন্ত দিতে পারে না। আওয়ামী লীগ তো বিরোধী দলে অনেক থেকেছে 21 বছর তারা ক্ষমতাহীন ছিল, কিন্তু অর্থনৈতিকভাবে এতটা সংকটে কি কখনো তারা পড়েছে না? কারণ কি শেখ হাসিনার নিজস্ব চেইনে সবকিছু করেছে। এখন তো তিনি
ধরেন গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের হাতে ছেড়ে দিয়েছিল, নাহলে কি এই দুর্দশা হয় রে ভাই? শেখ হাসিনা যদি নেতাদের হাতে না ছেড়ে দিতেন তাহলে কি তার এই দুর্দশা যে উনি, আপনি যখন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যখন প্রচার হয় যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য মাত্র 2 কিলোমিটার দূরে লোকেরা অপেক্ষা করতেছে, আসতেছে, ইন্ডিয়ান মিডিয়া বলতেছে তা ইন্ডিয়া থেকে যে শেখ হাসিনাকে টেলিফোন করে এই তথ্যটা না দিয়ে দেওয়া হইতো যে 2 কিলোমিটার দূরে আছে, আপনাকে বাঁচাতে আপনাকে মেরে ফেলবে, এটা না বলা হতো, তাহলে কিন্তু শেখ হাসিনা বাঁচানোর জন্য কিন্তু এই নেতারা ছিল না। তারা কি গণভবনে ছিল শেখ হাসিনার জন্য? গুটি কয়েক যারা ছিল তারা থাকা, তাদের নামটা একজন মারাও গেছেন যিনি ছিল, তা আমি তার কাছে শুনেছি হুম। যে কারা ছিল। এখন এখন আপনি আরেকটা জিনিস দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন যে একদম ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর প্রেম প্রীতি যেন শেষই হচ্ছে না। এখন এই হ্যাঁ নৌ প্রধান এসেছেন, ঘটনাটা কি তাদের? এইটা ভাই, এইটা বলতে পারেন যে তারা ওই যে বলছে না যে ইয়ের ইয়ের ভারসাম্য, রিজিওনাল শক্তির ভারসাম্য ঘটাবে তারা। তারা আর একমুখী তারা একমুখী হবে না, তারা বহুমুখী হবে, তাই না? এখন তাদের বহুমুখী হওয়ার জন্য তারা এখন মনে করছে যে এই অঞ্চলে তারা যদি ভারতের সাথে খবরদারি করতে যায় তাহলে অন্য প্রান্তের পাকিস্তানের সহায়তা তাদের লাগবে, সে পাকিস্তানের সাথে তারা খাতির করতেছে। তো আমরা জানি যে ভারত সীমান্তে মানে বাংলাদেশ সীমান্তে ভারত তাদের সেনা শক্তি বাড়িয়েছে, তো কোনো বাড়ায়নি রে ভাই, 3টা গ্যারিসন তৈরি করছে, শুধু বাড়ায়নি, হ্যাঁ 3টা গ্যারিসন তৈরি করছে এই শিলিগুড়ি করিডোরকে ঘিরে, এই এই যে কয় কিলোমিটার, 22 কিলোমিটার জায়গাকে ঘিরে 3টা নতুন গ্যারিসন তৈরি করছে তারা। ঠিক আছে, তাদের ইস্টার্ন কমান্ডার এক কি না তিওয়ারি, মিস্টার তিওয়ারি, লেফটেন্যান্ট জেনারেল কি তিওয়ারি, সে বলেছে যে আমরা এখন আর এই অঞ্চল আমাদের সবচাইতে কি বলে নিরাপত্তা বলয়ের মধ্যে এখন এই অঞ্চলটা আছে। তারা কিন্তু তিনি বলেন নাই কিন্তু কাশ্মীর অঞ্চল আছে, অমুক অঞ্চল, তোমার, উনি বলছেন যে এই অঞ্চলটা হলো সবচেয়ে, এবং উনি শুধু এই গ্যারিসনের উপর নির্ভরশীল না, উনি বলছেন এই গ্যারিসনটা এমন, এই অঞ্চলটা আমরা এমন ভাবে প্রোটেক্ট করতেছি, এইটা আমরা সিকিম থেকে সহায়তা করতে পারবো, ওয়েস্ট বেঙ্গল থেকে নিতে পারবো, অন্যান্য সকল অঞ্চল থেকে কিন্তু আমাদের চাওয়া মাত্র সেনা সহায়তা আসবে। এই অঞ্চলটাকে তারা সবচেয়ে যে অঞ্চলটাকে আপনি থ্রেট করেছেন সেই অঞ্চলটাকে তারা সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছে। আরো একটা আপনি ইনফরমেশন আপনাকে দেই, আগামী কাল বা পরশুদিন নরেন্দ্র মোদী কিন্তু ভুটান সফরে যাচ্ছেন। এটা কিন্তু ভুটানের সাবেক রাজা, আমাদের সময় মনে আছে যে রাজা জিগমে সিংহে ওয়াংচুক 3 বোনকে বিয়ে করছে, মনে আছে? বেশ বেশ গল্প টল্প হতো না? হ্যাঁ, 3 বোনকে একসাথে বিয়ে করছে। তো গল্প ছিল। হ্যাঁ, তো সেই জিগমে সিংহে ওয়াংচুক কিন্তু অনেক আগে তার ছেলের কাছে কিন্তু রাজার দায়িত্ব দিয়ে সে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে অনেকদিন আগে। তো তার জন্মদিন 60 বা 61তম জন্মদিন, হ্যাঁ বেশি বয়স না কিন্তু আমাদের বয়সী, 60 বা 61তম জন্মদিনে ইয়েকে মোদীকে দাওয়াত করেছে, মোদী কিন্তু সেই দাওয়াতে যাচ্ছে। কিন্তু সে দাওয়াত কিন্তু এটা একটা দেখানো মাত্র, এটা একটা যে দেখান, কিন্তু ওখানে কি করছে জানেন? সেখানে হলো দুটো মেইন লিঙ্ক, ওয়েস্টার্ন আসাম থেকে ওয়েস্টার্ন, খুব সম্ভবত ওয়েস্টার্ন ভুটান, এবং কলকাতা থেকে না, আসাম থেকে বোধহয় ইস্টার্ন ভুটান, আর কলকাতা থেকে ওয়েস্টার্ন ভুটান, এরকম একটা 2টা রেল লাইন করতেছে। এটা হলো কানেক্টিভিটির নামে, কিন্তু আপনি জানেন যে কানেক্টিভিটি মানেটা কি? কানেক্টিভিটি শুধুমাত্র কিন্তু ব্যবসার জন্য ব্যবহার হয় না, যাত্রীর জন্য ব্যবহার না। আমাদের রেলপথ কি শুধু যাত্রী ব্যবহার করে? মিলিটারি ব্যবহার করে না? এই কানেক্টিভিটি ভুটানের সাথে তারা, ভুটানকে আপনি এতদিন পর্যন্ত ব্যঙ্গ করছেন, কি নিয়ে ব্যঙ্গ করছেন? যে তারা ল্যান্ডলক। কোথায় এখন আর ল্যান্ডলক আসছে? তারা এই যে কানেক্টিভিটি হচ্ছে, 2টা রেল লাইনে ইনভেস্ট করতেছে, এবং সেটা সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের অনুরোধে এটা করতেছে, এবং সেটার জন্য উনি রিভিউ করার জন্য ওখানে যাচ্ছে। আরেকটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রায় 1100 মেগাওয়াটের, ওইটার জন্য যাচ্ছে। আরো একটা তথ্য দেয় আপনাকে, কেইজার যে এখনকার রাজা মানে জিগমে সিংহে ওয়াংচুকের সাথে, সে তার ইন্টারভিউ দিয়েছে গতকাল, একটা ইন্টারভিউ, তাদের বিশাল একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউতে সে কি বলছে? মোদীকে তার অভিভাবক বলছেন, এবং মোদীর প্রশংসায় পঞ্চমুখ মোদীর জন্য। আপনি যাকে আপনি হলে তো একদম ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেল, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলাম, আরে দেশ চলে গেল, মানে ভয়াবহ পরিস্থিতি। কিন্তু এখন ভুটানরে আপনি ল্যান্ডলক বলে টিটকারি করছেন না? সেই ভুটানে কিন্তু কানেক্টিভিটি এখন কিন্তু আপনার কলকাতা হয়ে, হলদিয়া হয়ে, সব জায়গায় কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত হয়ে যাচ্ছে।
তারা কোথায় ল্যাংলো? এখন কি ভুটান ল্যান্ডলক? হুম। সাইফুল ভাই, আমি শেষ করব তার আগে, বাংলাদেশে যে এই জঙ্গিদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, আপনি জানেন প্রচুর অস্ত্র আছে, এগুলো কি হবে? এগুলো ও আসিফ বাহিনী আছে, রাইট? তো এগুলো কি আপনার মনে হয় আওয়ামী লীগ যদি লকডাউন কর্মসূচি পালন করতে যায়, আওয়ামী লীগ যদি লকডাউন কর্মসূচি আমার মনে হয় না এত সাহস এখনই হবে, ওরা আরো সময় নেবে, এদের ট্রেনিং এখনো চলতেছে তো। আর 8,500 মিলিশিয়া করার জন্য তারা যেটা করতেছে সেটা সময় লাগবে। তবে তাদের আগে ট্রেন কোনো বাহিনী মাঠে নামে কিনা সেটা। আর আরেকটা হলো, আবু তাহের তো বলছিল 50 লাখ তাদের ট্রেন্ড যুবক আছে, তারা মাঠে নামে কিনা, এইসব তো একটা শঙ্কা আছে, এই শঙ্কাটা আছে। আপনার কি মনে হয় 13 তারিখ একটা রক্তক্ষয়ী কিছু হতে পারে, হওয়ার আশঙ্কা? যদি আওয়ামী লীগকে দমন করার চেষ্টা হয় তাহলে হতে পারে, এটা আপনি নিশ্চিত থাকেন, যেহেতু শেখ হাসিনা কল দিয়েছে। এটা যদি ওই যে মাঝারি লেভেলের যেগুলোর কথা, যেগুলো কর্মীদের খোঁজ রাখে না, তারা কল দিয়ে যাচ্ছে শেখ হাসিনা নামে, এটা যদি হতো তাহলে। কিন্তু আজকে এই কলের পরে, শেখ হাসিনার এই কলের পরে আপনি সবকিছু নেতা কর্মীরা কিন্তু ভুলে যাবে, লোকাল নেতা কর্মী, তৃণমূলের তারা কিন্তু ভুলে যাবে, তারা মাঠে নামবে। এবং আপনি নিশ্চিত থাকেন যদি কোনো রকম হস্তক্ষেপ কেউ করে, রক্তাক্ত হতে এটা 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 একটা অবশ্যম্ভাবী। ফলে আবার আরেকটাও তো পারে। আমি আওয়ামী লীগ আমলে একটা সময় মনে আছে যে আওয়ামী লীগ মানে মাঝে মধ্যে হরতাল ডাকতো, যে হরতালে মানুষই কিন্তু রাস্তা নামতো না। এখন যদি লকডাউন সহ মানুষই যদি আওয়ামী লীগের মৌন সমর্থন দিয়ে রাস্তা না নামে, তাহলে আমি কিন্তু সেটাই মানুষের কাছ থেকে এটাই শুনতে পাচ্ছি, যে তারা এই লকডাউনে মৌন সমর্থন দিচ্ছে। জি, যদি তাই দেয় তাহলে তার দরকার নাই সহিংসতার, এমনিতেই হয়ে যাবে। বুঝতে পেরেছি। দেখা যাক কি হয়, আমরা নিশ্চয়ই আপডেট জানাবো। সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য।